5 নাম্বার পয়েন্ট দেখা আছে ইন ডাইজেস্টিভ সিস্টেম। 5 নাম্বার পয়েন্টে তোকে কিন্তু এগুলো শর্ট নোট লিখতে দেবে না, ঠিক আছে? 5 নাম্বারের লাস্ট লাইনটায় চলে যায়, দেখ লেখা আছে টু গেট রিড অফ দিস অ্যান্টাসিডস লাইক মিল্ক অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইজ জেনারেলি ইউজড টু অ্যাডজাস্ট দ্য পিএইচ। তোকে লাস্ট ক্লাসে বলেছিলাম ভাই আলসার কেন হয়, ঠিক আছে? তুই তারপরে বাড়ি গিয়ে টাইম মতন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিস সেই ভয়। সেখানে তোকে বলেছিলাম অ্যান্টাসিড আমাদের কি কারণে দরকার, নিউট্রালাইজ করার জন্য আমাদের দরকার পড়ে। ধর আমাদের বডির মধ্যে অ্যাসিড বেশি হয়ে গেছে, তাহলে নিউট্রালাইজ করার জন্য আমরা বেস অ্যাড করবো, অ্যালকালাইন অ্যাড করবো, সেটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটাই আমাদের লেখা আছে অ্যান্টাসিড হিসেবে আমরা কাকে ইউজ করি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের নামটা আমরা এখানে মার্ক করে রাখলাম মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ঠিক আছে? মার্ক করলাম। 6 নাম্বার পয়েন্টে চলে যাচ্ছি, প্রিভেন্টিং টুথ ডিকে। 3 নাম্বার লাইনটা দেখ লেখা আছে when the pH falls to 5.5 tooth decay starts, ঠিক আছে? টুথ এনামেল ক্যালসিয়াম ফসফেট ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার বডি। এটা একটা জেনারেল নলেজের কোশ্চেন, আমাদের বডির হার্ডেস্ট পার্ট কোনটা, সেটা টুথ এনামেল। আর ওর কেমিক্যাল কম্পোনেন্টে কি, ক্যালসিয়াম ফসফেট। এটা তোকে বোর্ড এক্সামে এগুলো একটাও জিজ্ঞেস করবে না, তোকে স্কুলে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার বডি, তোকে জিজ্ঞেস করবে আমাদের বডির হার্ডেস্ট সাবস্টেন্স কোনটা, তুই বলবি ক্যালসিয়াম ফসফেট দিয়ে বানানো টুথ এনামেল। আচ্ছা, তারপরে লেখা আছে তারপরে একটা লাইন, দ্য স্যালাইভা প্রোডিউসড বাই দ্য স্যালাইভারি গ্ল্যান্ডস ইজ স্লাইটলি অ্যালকালাইন। এগুলো তোকে জিজ্ঞেস করবে, স্যালাইভা আমাদের কি হবে, অ্যালকালাইন না বেসিক, ঠিক আছে? এগুলো তুই বাড়িতে পড়ে পড়ে মনে রাখতে পারিস, কিন্তু বোর্ডে একটাতেও জিজ্ঞেস করে না। তারপর লাইনটা লেখা আছে ইট হেল্পস টু ইনক্রিজ দ্য পিএইচ টু সাম এক্সটেন্ট বাট টুথপেস্ট ইজ ইউজ টু নিউট্রালাইজ এক্সেস অ্যাসিড ইন দ্য মাউথ। এই কারণে আমরা টুথপেস্ট ইউজ করি। টুথপেস্টের কম্পোজিশন দেখবি, ওর মধ্যে আমাদের বেস অ্যাড করা আছে, ঠিক আছে? পড়ে যাচ্ছি তারপরে পয়েন্ট 7 নাম্বার পয়েন্ট, বি স্টিং লিভস অ্যাসিড ইন দ্য বডি। তারপরে বেকিং সোডা বেস। মৌমাছি কামড়ালে কেন আমরা বেকিং সোডা অ্যাপ্লাই করি, তার কারণ হচ্ছে 7 নাম্বার পয়েন্ট, এটা তোকে স্কুলে জিজ্ঞেস করতে পারে যে পিঁপড়ে কামড়ালে বা মৌমাছি কামড়ালে আমরা কেন বেকিং সোডা লাগাবো। তুই বলবি বি স্টিং লিভস অ্যাসিড ইন দ্য বডি বলবি, তারপরে বেকিং সোডা বেস ইজ অ্যাপ্লাইড অন দ্য স্টাং এরিয়া, ইট গিভস রিলিফ। বোঝা গেল? এটা তোকে স্কুলে জিজ্ঞেস করবে। ওকে, চল বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের পিএইচ এর পার্ট। তাহলে আমরা বুঝে গেছি ভাই সলিউশনের পিএইচ কত হলে আমাদের সলিউশনটা কিরকম হতে পারে। ওকে, চল খাতার মধ্যে কোশ্চেন লিখ, তো লিখ। Three solutions A, B, C. Three solutions A, B, C. Three solutions A, B, C has pH 3.8. নিশিকা একটু চেপে যা, তো তানিশা একটু চেপে যা, তানিশা একটু চেপে যা, তিথা একটু চেপে যা, নীরা একটু চেপে যা, পরীক্ষিত ওখানে ঢুকে যা। সোয়ান একটু ওইদিকে চাপ, শ্রীনিকা একটু ওদিকে চাপ, ঠিক আছে? ঠিক আছে, থ্রি সলিউশনস শোজ পিএইচ বা হ্যাভ পিএইচ 3.8, 4.9, 8.3. 8.3. Question number 1 লেখ, which one is weak acid? Which one is weak acid? Which one is weak acid? 2 number, which one is weak acid? 2 number লেখ, what color change will be observed? What color change will be observed if methyl orange is added? Is methyl orange is added? If methyl orange is added to solution C, ঠিক আছে? টু সলিউশন সি, ফুল স্টপ দিয়ে লেখ, হোয়াট কালার চেঞ্জ উইল বি অবজার্ভড, লিখেছে এটা, এত লিখলাম, টু সলিউশন সি, ফুল স্টপ দিয়ে লিখবি। সি is a base, C is a base,
ঠিক আছে। আচ্ছা এর কোশ্চেনটার অ্যান্সার কি হবে? এর কোশ্চেনটার অ্যান্সার কি হবে? এর কোশ্চেনটার অ্যান্সার কি হবে? বি হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেল? তাহলে এর অ্যান্সার আমাদের কি হচ্ছে ভাই বি। কেন বি? কারণ আমাদের 7 এর উপরে ক্রস করলে ওগুলোকে আমরা বেস বলতে পারবো না, বুঝতে পেরেছিস? তাহলে আমাদের এর অ্যান্সার কি হচ্ছে? ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি হলো? 4.9 আমাদের অ্যান্সার, মানে সেটা হচ্ছে আমাদের বি, বোঝা গেছে? চল বুঝতে পারলাম। পরীক্ষার সময় আমাদের ডাউট না হয়, কারণ 7 এর উপরে ক্রস করলে সেটা কিন্তু আমাদের আর অ্যাসিডিক নেই, সেটা আমাদের বেসিক হয়ে গেছে, বুঝতে পেরেছিস? চল বুঝলাম। সেকেন্ড কোশ্চেন অ্যান্সার কি হবে? দেখ সেকেন্ড কোশ্চেনে অনেক কিছু উল্টোপাল্টা কথা বলেছে, এত উল্টোপাল্টা কথা না বললেও চলতো, ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারতো ভাই বেসিক সলিউশনের জন্য আমাদের মিথাইল অরেঞ্জের কালার কি চেঞ্জ হয়, ঠিক আছে? তাহলে বেসিক সলিউশনের জন্য মিথাইল অরেঞ্জের কালার কি চেঞ্জ হয় তুই মুখস্থ করেছিস বাড়ি থেকে, কি চেঞ্জ হয় বলতো? মিথাইল অরেঞ্জের কালার, কালার চেঞ্জ তোকে জিজ্ঞেস করেছে, তাহলে তুই বলবি, ঠিক আছে? কি থেকে ইয়েলো হলো? রেইনবো কালার থেকে ইয়েলো হয়েছে নাকি হোয়াইট থেকে ইয়েলো হয়েছে? কালার চেঞ্জ মানে তোকে বলতে হবে আগে কি ছিল এখন কি হলো। কালার চেঞ্জ মানে কিন্তু শুধুমাত্র ফাইনালটা তুই বলবি না, দেখ কালার চেঞ্জ মানে তোকে বলতে হবে আগে কি ছিল এখন কি হলো, বোঝা গেছে? তাহলে তুই শুধুমাত্র ইয়েলো লিখলে হাফ নাম্বার পাবি। তাহলে কালার চেঞ্জটা আমাদের কি হবে? অরেঞ্জ টু ইয়েলো, বুঝেছিস? অরেঞ্জ টু ইয়েলো, বোঝা গেছে? চল বুঝতে পারলাম। তাহলে আমাদের বি এর আমার অ্যান্সার হয় তো ডাইরেক্ট কোশ্চেন ভাই, বি এর কোশ্চেনের জন্য অত কিছু মানে সেকেন্ড কোশ্চেনটার জন্য এত কিছু ডেটা ফেটা না দিলেও চলতো, আমাদের ডাইরেক্ট জিজ্ঞেস করেছে যে সি সলিউশনটার জন্য আমাদের ভাই কি হচ্ছে, তাই তো? চল বোঝা গেছে, চল বুঝতে পেরেছি। তাহলে কালার চেঞ্জ, ফেনফথ্যালিন দিয়ে কি কালার হবে সি সলিউশনে? পিঙ্ক কালার, ঠিক আছে? ফেনফথ্যালিনে কি হবে? শুধু পিঙ্ক লিখলে আবার হাফ পাবি, কত কি লিখবি তাহলে? কালারলেস টু পিঙ্ক, ঠিক আছে? বোঝা গেছে? চল বুঝলাম। আচ্ছা সি এর পিএইচ কত হবে? সি এর পিএইচ কত হবে? 8.3, বোঝা গেছে? তাহলে সি এর পিএইচ আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। তারপরে দেখো এ আমাদের বি এর পিএইচ বেরিয়ে গেছে, বুঝে গেছি, বি আমাদের বলেই দিয়েছে, তাহলে এক নাম্বারটা আমাদের চলে গেছে যে বি। সিমিলার হতে আমাদের সি এর পিএইচ আমরা বুঝতে পারলাম, ও তো কোশ্চেনে বলেও দিয়েছে। তাহলে এইভাবে দেখো আমাদের এইভাবে তিনখানা সলিউশন আইডেন্টিফাই করতে হবে, আমরা পারবো। এই নিয়ে আমরা কোনো কোশ্চেন আপাতত করছি না, আমাদের পিএইচ এর আইডিয়া যথেষ্ট ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছি? চল বুঝলাম। তাহলে এই ছিল আমাদের পিএইচ এর রেঞ্জ। টেম্পারেচার চেঞ্জ হলে আমাদের পিএইচ এর রেঞ্জ চেঞ্জ হতে পারে, ফার্দার কোশ্চেন আমরা কিছুক্ষণ পরে করছি, বুঝেছিস? চল বোঝা গেছে। আচ্ছা দেখ অ্যাসিড বা সল্টের মধ্যে আমাদের সবচেয়ে কনফিউজিং সবচেয়ে কমপ্লেক্স পার্ট হচ্ছে আমাদের পরের পার্টটা, সেটা হচ্ছে আমাদের সল্ট পার্ট। সল্ট পার্টটা হচ্ছে আমাদের সবচেয়ে কনফিউজিং পার্ট, ঠিক আছে? এই সল্ট পার্টের মধ্যে থেকে না অনেক রকমের কোশ্চেন তোকে জিজ্ঞেস করতে পারে, সবচেয়ে কনফিউজিং পার্ট হচ্ছে এই সল্ট পার্টটা। তো এই সল্ট পার্টের মধ্যে আমরা এখন অব্দি কি কি পড়েছি? আমরা এখন অব্দি যেটা পড়েছি হচ্ছে 3.5.1 এ দেখ আমরা পড়েছি ওর মধ্যে নর্মাল সল্ট, অ্যাসিড সল্ট আর বেসিক সল্টের আমরা আগের দিন পড়েছিলাম, এবং তার মধ্যে দেখ কিছু এক্সাম্পল আমরা মার্ক করেছিলাম না, করেছিলাম মার্ক 3.5.1 এর মধ্যে, সেটা তুই বাড়িতে পড়েছিস। বাকিগুলো আমাদের নেই, মানে বাকিগুলো নেই বলতে ডাবল সল্ট নেই, মিক্স সল্ট নেই, কমপ্লেক্স সল্ট আমাদের নেই, ঠিক আছে? আমরা এগুলো মার্ক করেছিলাম আগের দিন, এক্সাম্পল মার্ক করেছিলাম, এর মধ্যে নর্মাল সল্টের এক্সাম্পল মার্ক করেছিলাম, বেসিক সল্ট অ্যাসিড সল্টের এক্সাম্পল মার্ক করেছিলাম, এটা করেছিলাম তো নাকি? আচ্ছা চল 3.5 তুই বার কর বইয়ের মধ্যে 3.5 সল্টের ডেফিনেশন, 3.5 সল্টের ডেফিনেশন, দুখানা ডেফিনেশন দেখ তোর আছে। প্রথম ডেফিনেশন, সল্ট ইজ আ কম্পাউন্ড ফর্মড by the partial or total replacement of the ionizable hydrogen atoms of an acid by a metallic ion or an ammonium ion. Salt is a compound formed by the partial or total replacement of the ionizable hydrogen atoms of an acid by a metallic ion or an ammonium ion. সল্টের ডেফিনেশনটা মার্ক করবো, যদিও তোকে এই ডেফিনেশনটা জিজ্ঞেস করে না, তোকে ডেফিনেশনটা জিজ্ঞেস করে পরেরটা, ঠিক আছে? পরেরটা কোনটা? তাহলে এটা আমরা মার্ক করলাম, এটা তোকে স্কুলে জিজ্ঞেস করতে পারে, রেয়ারলি করে এই ডেফিনেশন। আমাদের সিলেবাসে মেনশন করে দেওয়া আছে আয়নিক ডেফিনেশন। আয়নিক ডেফিনেশনটা তার ঠিক পরেই আছে, আয়নিক ডেফিনেশন আছে না লেখা? সল্ট ইজ আ আয়নিক কম্পাউন্ড which dissociates in water to yield a positive ion other than hydrogen ion and a negative ion other than hydroxyl ion. এটা ভালো করে তুই মার্ক কর, আয়নিক ডেফিনেশন আমাদের বোর্ডে জিজ্ঞেস করবে, মার্ক করলাম। তাহলে বলেছে কি ভাই, সল্ট ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড which dissociates in water to yield a positive ion other than hydrogen ion and a negative ion other than hydroxyl ion. খুব ভালো কথা বুঝলাম, তো এটা আমাদের ডেফিনেশন মার্ক করলাম ভালো করে। এখন দেখ ফর এক্সাম্পল বলেছে সল্ট বলছে কি এটা আয়নিক কম্পাউন্ড যেটা কিনা আমাদের সলিউশনে গিয়ে দুখানা আয়ন দেবে। কোন সলিউশনে? অ্যাকোয়াস সলিউশনে। অ্যাকোয়াস সলিউশন মানে ওয়াটার অ্যাড করে, আমি জানি ওয়াটার অ্যাড করলে দুখানা আয়ন দেবে। একটা কি আয়ন? একটা হচ্ছে ভাই H+ ছাড়া অন্য একটা আয়ন, আরেকটা কি আয়ন? OH- ছাড়া একটা অন্য আয়ন, তাই না? লেখা আছে ডেফিনেশনের মধ্যে, এটার মানে কি? দেখ আমরা জানি ভাই NaCl হচ্ছে আমার একটা সল্ট, জানি NaCl একটা সল্ট। আচ্ছা NaCl আয়নিক কম্পাউন্ড না কোভ্যালেন্ট কম্পাউন্ড? আয়নিক কম্পাউন্ড ভাই, মেটাল আর নন মেটালের মাঝখানের বন্ড।
তার মানে এর মাঝখানে আছে Na প্লাস আর Cl মাইনাস আছে ভাই। দেখ আমি কি বলেছি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন কি আছে লেখা, দেখ ভাই NaCl হচ্ছে আমার একটা সল্ট, অবশ্যই সল্ট হবে। তারপরে একটা ডেফিনেশনে এক্সাম্পলই দেওয়া আছে, দেখ NaCl দিয়ে এক্সাম্পলটা দেওয়া আছে। NaCl কে জলে ডিজলভ করলে জল গিয়ে কি করে, জল গিয়ে ভাই এদের মাঝখানে ওই আয়নিক বন্ডের সেই ভাঙার খেলাটা খেলে। এই ভাঙার খেলাটা আমি জানি। তাহলে জল গিয়ে কি করে ভাই মিডিয়ামের মধ্যে এটাকে পুরোপুরি ভেঙে দিয়ে এটাকে আমার কি করে Na প্লাস আর Cl মাইনাস দুখানা আলাদা আলাদা আয়নে পাঠিয়ে দেয়। মানে ভাই এর আগে আয়নই ছিল, কিন্তু যখন আমার NaCl নর্মাল আয়নিক বন্ড রয়েছে, আয়নিক কম্পাউন্ড যখন রয়েছে, এদের মধ্যে স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন থাকার জন্য আমার ভাই এগুলো কি হয়, এগুলো সলিড স্টেটে থাকে। যেটা আমি পড়েছিলাম কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, আয়নিক কম্পাউন্ড গুলো আমার সলিড স্টেটে থাকে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট আমার বেশি হয়। তুই বাড়িতে পুরোনো চ্যাপ্টার গুলো রিভাইজ করিস, সেগুলো তোর মনে থাকে, ঠিক আছে? পুরোনো চ্যাপ্টার তুই তোর মতন রিভাইজ করবি। এটা হচ্ছে আমার ভাই আয়নিক বন্ড। এইবারে আমরা যদি এটা জলের মধ্যে ডিজলভ করি, আমরা যদি NaCl তো নর্মালি আমাদের সলিড হয়, যদি আমরা NaCl কে জলের মধ্যে ডিজলভ করি, জল গিয়ে কি করে এই বন্ডটাকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে আলাদা আলাদা আয়নে বানিয়ে দিল Na প্লাস আর Cl মাইনাস। ভাই এদের মধ্যে আর কোনো এখন অ্যাট্রাকশন নেই, এরা ভাই দূরে দূরে চলে গেছে। তার ফলে আমার কি হলো, দেখি Na প্লাস আর Cl মাইনাস আয়ন আমি পেলাম। এটার সাথে এটা কিন্তু আলাদা ডিফারেন্স আছে। এটা মানে কি ভাই, এর মধ্যে অ্যাট্রাকশন আছে, এরা স্ট্রং ভাবে ভাই একটা নেটওয়ার্ক ফর্ম করে বসে আছে। আর এটার মানে ভাই এরা আলাদা আলাদা চলে গেছে, দূরে দূরে চলে গেছে, এদের মধ্যে কোনো অ্যাট্রাকশনই আর নেই। ঠিক আছে, বুঝতে পেরেছিস? চল বুঝলাম। তার মানে এবার Na প্লাস আর Cl মাইনাস আমি আয়ন পেয়েছি, আমি কিন্তু এখানে H প্লাস আর OH মাইনাস আয়ন পাইনি। এটাই হচ্ছে সল্ট। সল্টের ডেফিনেশন মানে কি, আমি যাকে জলের মধ্যে ডিজলভ করলে H প্লাস আর OH মাইনাস বাদ দিয়ে ক্যাটায়ন আর অ্যানায়ন পাবো। এটা হচ্ছে আমাদের সল্টের ডেফিনেশন। বোঝা গেছে? চল বুঝলাম। সিমিলারলি তাহলে আমাদের আরো একটা সল্ট দেখি, দেখ NaCl। এই সল্ট আমরা কার কার রিঅ্যাকশনে পেয়েছি বলতো? আমরা পেয়েছি এটা HCl আর NaOH এর রিঅ্যাকশনে পেয়েছি। HCl হচ্ছে আমাদের অ্যাসিড, NaOH হচ্ছে আমাদের বেস। NaOH আর HCl এর রিঅ্যাকশনে NaCl পাওয়া যাবে। তাহলে আমরা পেয়েছি দেখি এইভাবে। কিন্তু আমরা ওই ডেফিনেশনটা লিখবো না, যে অ্যাসিড বেসের রিঅ্যাকশনে যেটা ফর্ম হবে সেটা হচ্ছে আমাদের সল্ট, সেটা আমরা লিখবো না। আমরা আয়নিক ডেফিনেশন এটা লিখবো। বোঝা গেছে? কেন এরকম? তার কারণ দেখ আমরা যদি কোনো সলিউশন এরকম পাই, H প্লাস আর OH মাইনাস পাই, H প্লাস আয়ন OH মাইনাস আয়ন, H প্লাস আর OH মাইনাস, এটা আমরা ভাই কোন কি থেকে পাই? দেখ এটা আমরা পেতে পারি হচ্ছে ওয়াটার থেকে। তাহলে কি ভাই ওয়াটার কি আমাদের সল্ট নাকি? ওয়াটার তো সল্ট নয়। আমরা ওয়াটার থেকে H প্লাসও পাই, OH মাইনাসও পাই, ঠিক আছে? ওয়াটার কি আমাদের সল্ট? সল্ট না। এই কারণে দেখ আমাদের ডেফিনেশনে লেখা আছে H প্লাস বাদ দিয়ে অন্য কোনো ক্যাটায়ন, OH মাইনাস বাদ দিয়ে অন্য কোনো অ্যানায়ন। এই কারণে এটা হচ্ছে আমাদের সল্টের ডেফিনেশন। ওয়াটার তো আমাদের আর সল্ট নয়। বোঝা গেছে? চল বুঝলাম। তাহলে সিমিলার হইতে ডেফিনেশন মার্ক করলাম। ডেফিনেশনের পরে অ্যাসিড সল্ট আমাদের মার্ক করা আছে, এক্সাম্পলও মার্ক করা আছে। তোকে পরীক্ষাতে একটা সল্ট তুলে দিয়ে জিজ্ঞেস করবে এটা অ্যাসিড হবে না বেসিক হবে, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আর এখানে কিছু করছি না আপাতত। সল্ট পার্টের মধ্যে 3.5.2 থেকে দেখ মেথডস অফ প্রিপারেশন অফ সল্টস। এই মেথডস অফ প্রিপারেশন অফ সল্টস এর মধ্যে আমাদের সবচেয়ে কমপ্লেক্স পার্ট এখান থেকে স্টার্ট হয় অ্যাকচুয়ালি। মানে কমপ্লেক্স পার্ট মানে কি, এখান থেকে তোকে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে। এই ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করবে। তো আপাতত এই পার্টটা না আমরা আজকে পড়ছি না, এটা হয়তো আমরা পরের দিন করবো বা তারপরের ক্লাসে হয়তো আমরা করবো। এই সল্ট পার্টের মধ্যে সবচেয়ে কনফিউজিং পার্ট এই পার্টটা, এটা আমরা আজকে আপাতত করছি না, এটা আমরা হয়তো পরের ক্লাস বা তারপরের ক্লাসে করবো। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? চল বুঝলাম। বই বার করে রাখ, আমরা যাবো হচ্ছে এখন আরেকটা চ্যাপ্টার আমরা মার্ক করবো, সেখানে রিঅ্যাকশনই তোকে মার্ক করতে হবে। একদম লাস্ট পেজে চলে যা, তো একদম লাস্ট থেকে বার কর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি।